নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরও কিছু সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, শরীর খারাপ আমাদের কান্না হয়। সর্দি, জ্বর, হাঁচি, কাশি এসব তো লেগেই থাকে। কিন্তু কখনো এটা ভেবে দেখেছো কি যে এর পেছনে কোনো অস্বাভাবিক কারণ তো কিছু নেই? আজকের এই প্রথম ঘটনাটা পড়ে আমার তো এখন এটাই মনে হচ্ছে যে সব শরীর খারাপের পেছনে শুধু কিন্তু স্বাভাবিক কারণেই থাকে না। তোমরাও শুনে দেখো, তাহলে বুঝতে পারবে। যেটা শেয়ার করেছে দিবাকর কয়াল। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে নমস্কার অমিত দা, আমি দিবাকর কয়াল গাদিয়ারা থেকে বলছি। আজ আমি তোমাকে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে চাই। যদিও ঘটনাটা আমার মনে ছিল না, থাকারও কথা নয়, পরে বড়দের মুখে শুনেছিলাম। কারণ যখন আমার মাত্র বছর 2 বয়স, ওই সময় ঘটনাটি ঘটে। ওই সময় আমি, আমার দাদা এবং আরো 2 বাচ্চা খেলা করছিলাম। আমাদের এখানেই একটা পুকুর আছে। তো খেলতে খেলতে হঠাৎ কি করে আমি জলে পড়ে যাই। আমার দাদাও তখন এখানেই ছিল। ও তখন বেশ ছোট, বছর 4 মতো ওরও তখন বয়স। তো আমি জলে পড়ে গেছি দেখে ও আমাকে বাঁচাতে এসে ও পড়ে যায়। দুজনেই আমরা জলে পড়ে খাবি খাচ্ছি। আশেপাশে কেউ তখন নেই। তখন ওই দেখে একজন বয়স্ক মহিলা চিৎকার করতে থাকেন, ওরে কে কোথায় আছিস? দিবাকর, ভাস্কর জলে পড়ে গেছে রে, বাঁচা ওদের। তো এরপরে লোকজন ছুটে এসে আমাদেরকে বাঁচালো। হয়তো আর একটু হলেই আমরা সেদিন মারা যেতে পারতাম। একটুর জন্য আমরা 2 ভাই সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলাম। কিন্তু ঘটনাটা যেটা ঘটেছিল তার জের কিন্তু পুরোপুরি কাটেনি। কেউ বুঝতেও পারেনি যে পরবর্তীতে এর জন্য আমায় এত মাসুল দিতে হবে। তো আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। কিন্তু দেখা গেল হাঁচি, কাশি, সর্দি সারা বছরই প্রায় লেগে থাকতো আমার। ডাক্তার দেখানো হতো, ওষুধ খেতাম, ঠিক হতো, আবার হতো। এছাড়াও মাঝে মাঝেই রাতের বেলায় আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম যে আমি জলে পড়ে গেছি, ডুবে যাচ্ছি, বাঁচানোর কেউ নেই। কেন এমন হতো কিছুই বুঝতে পারতাম না আমি। তো আমার যখন বয়স ওই 13 কি 14, তখন থেকেই আমি কাজ করা শুরু করি। লেখাপড়া বেশি দূর করতে পারিনি। তো যে টাকার আমি কাজ করতাম তা ডাক্তারের ফিস আর ওষুধের পেছনে খরচ হয়ে যেত, হাতে আর কিছুই থাকতো না। সবাই ভেবেছিল যে বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে। বাচ্চা বয়সে ঠান্ডা বা সর্দির ধাঁচ অনেকেরই থাকে, কিন্তু আমার শরীর খারাপ বড় হলেও সারে না। এমন করতে করতে একবার আমাদের গাদিয়ারাতেই একজনের সঙ্গে আমার পরিচয় হয়। নাম তার গুলে। টুকটাক তন্ত্রমন্ত্র জানতো ছেলেটা, তখন শিখছে। তো ওর সঙ্গে আমার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছিল।
তারপর একদিন ও আমাকে দেখে বলল, কি রে ভাই, যবে থেকে তোর সঙ্গে পরিচয় হয়েছে দেখি তোর হাঁচি কাশি সর্দি লেগেই থাকে, ডাক্তার দেখাস না নাকি? আমি ওকে বললাম, আরে ভাই আমার ছোটোর থেকেই রে, কম ডাক্তার বেটে খেয়েছি, কিছুতেই কিছু হয়নি রে, মরা পর্যন্ত থাকবে মনে হয় রে। ও তখন আমায় বলল, দেখ ভাই, আমি খুব বেশি কিছু হয়তো জানি না, তবে দীর্ঘমেয়াদী শরীর খারাপের পেছনে অনেক সময় অনেক রকম কারণ থাকে। গ্রহের প্রভাব থাকে, জন্মছকের প্রভাব থাকে, আরও অনেক কিছু থাকে। তো তোকে একটা কথা বলবো, শুনবি? আমাদের বাড়িতে ভর হয়, তুই একবার আয় তো, দেখ না তেমন কোনো ব্যাপার আছে কিনা। তো একদিন সত্যি সত্যি আমি গেলাম ওদের বাড়িতে, যে অনেক কিছু তো করেছি, এটাও না হয় দেখা যাক। কিন্তু গিয়ে যেসব কথা জানতে পারলাম, এইসব যে কখনো শুনবো তা কল্পনাতেও আসেনি। আমার জন্মের আগে ওই পুকুরে আমাদেরই ওখানকার আরো একটা বাচ্চা নাকি জলে পড়ে মারা গিয়েছিল, সেই নাকি আমায় টেনেছিল। মেরে ফেলতে পারেনি ঠিকই, কিন্তু একটা প্রভাব ছেড়ে গিয়েছিল আমার গায়ে। ওই জন্যই তারপর থেকে আমি এত ভুগতাম, হাঁচি কাশি সর্দি লেগেই থাকতো 12 মাস। তো এরপর ওখান থেকে আমায় একটা কবজ দেয়, সেটা ধারণ করার পর থেকে এখন আমি ভালোই আছি। শরীর খারাপের সমস্যায় এখন আর তেমন ভুগি না। ওখানে বাবা চন্দনেশ্বরের ভর হয়, এছাড়াও মা দুর্গা ও মা মনসা ওখানে বিরাজ করেন। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। বুঝতে পারলে ঘটনাটির তাৎপর্য? ভূত মানে যে ঘাড়ে চেপে বসবে বা ঘাড় মোটকে দেবে তা কিন্তু নাও হতে পারে। এভাবে তার প্রভাব রয়ে যেতে পারে বছরের পর বছর, জীবনভর। তো এবারে চলে যাচ্ছি আজকের নেক্সট ঘটনায়। এটা শেয়ার করেছে অন্তর্শীল। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই ঘটনাটি শেয়ার করার জন্য। তবে বন্ধুরা তোমাদেরকে বলি, যদি তোমরাও এখানে তোমাদের জানা ঘটনা শেয়ার করতে চাও, যদি চাও যে তোমাদের ঘটনাও এখানে শোনানো হোক, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। যে যেভাবে পারো সেইভাবেই তোমরা ঘটনা পাঠাতে পারো। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি বাংলাদেশের ঢাকা থেকে অন্তর্শীল। আজ আমি তোমাকে একটা জিনের ঘটনা শেয়ার করব, যেটা আমি শুনেছি আমার মাসির কাছ থেকে। আমার মাসির একজন বান্ধবী ছিল, মুসলিম। তার সাথেই এই ঘটনাটি ঘটেছিল। মাসির সেই বান্ধবী বিয়ে করে যাওয়ার পর সেই এলাকার কিছু কিছু ব্যাপার জানতে পারে। যেমন তাদের বাড়ির সামনে একটি বাঁশঝাড় ছিল, সেটা নাকি ভালো নয়। রাতের বেলায় তো কি, দিনের বেলায়ও ওদিকে লোকে সাবধানে আসা যাওয়া করত, কারণ অনেক আগে ওখান থেকেই তার শাশুড়ি এবং ননদকে একটি জিন ধরেছিল। তারপর গুনিন ডেকে তাকে ছাড়ানো হয়। কাজে তাকেও বলা হয়েছিল যে ওদিকে খুব বেশি একটা আসা যাওয়া না করতে। তো মাসে সেই বান্ধবী একদিন পাড়ার মহিলাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন ওই বাঁশঝাড়ের সামনে। তখন বিকেল বেলা। তো হঠাৎই তিনি একটা অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করলেন। একটা কালো ছায়া ওনার সামনে দিয়ে যেন ভেসে চলে গেল।
কিছু দূর গিয়ে জিনিসটা তাকে ডাকতে লাগলো। তিনি তো বেশ অবাক হয়ে গেলেন, এমন জিনিস এর আগে তো কখনো দেখেননি। তবে কিন্তু তিনি ভয় পেলেন না, যে বলবে ভয় পাওয়ার জন্যই পরে সব ঘটেছে হয়তো। তো এরপরও কিছুদিন ভালোই ছিলেন উনি, বাপের বাড়িতেও বেড়াতে গিয়েছিলেন, কোনো সমস্যা নেই। তো সেখান থেকে আসার সময় তার স্বামীকে নিয়ে এক জায়গায় ঘুরতে গিয়েছিলেন উনি। সেখান থেকেই আসল ব্যাপার শুরু হলো। কখনো চিৎকার চেঁচামেচি করেন, কখনো আপন মনে কিসব বিড়বিড় করেন, অসংলগ্ন কথা বলেন, তেড়ে আসেন। এসব অদ্ভুত ব্যাপার শুরু হলো। ওনার এরকম অদ্ভুত এবং অস্বাভাবিক আচরণ দেখে ওনার স্বামীও তো বেশ ভয় পেয়ে গেলেন। শেষে ওনাকে বাড়িতে নিয়ে এলেন। কিন্তু বাড়িতে এসেও তাই, সারাদিনই চিৎকার চেঁচামেচি, দাপাদাপি, এটা ছুঁড়ে ফেলে ওটা ছুঁড়ে ফেলে, ঘরের জিনিস সব ভাঙচুর করে, লন্ডভন্ড করে, উল্টোপাল্টা কথা বলে, বড়দের অসম্মান করে, এরকম নানান কাণ্ড। বাড়ির লোকেরাও তো অবাক হয়ে যেত যে হঠাৎ করে এসব ওর হলোটা কি, আগে তো এরকম ছিল না। কাজেই সবাই ভেবেছিল যে মাথার কোনো গন্ডগোল হচ্ছে হয়তো, তাই এরপর ওনাকে ডাক্তার দেখানো হয়, ওষুধ দেওয়া হয়, ট্রিটমেন্ট চালানো হয়, অনেক টাকা পয়সা খরচ করা হলো ওনার পেছনে। কিন্তু কোনো রোগও ধরা পড়ল না, কিছু হলোও না। সব ডাক্তারদের একই কথা যে না, কোনো সমস্যা তো নেই, সম্পূর্ণ সুস্থ উনি। তাও কেন এরকম করছে কেউই কিছু বুঝতে পারল না। ডাক্তারের কাছে গেলেই পুরো স্বাভাবিক, কিন্তু বাড়িতে এলেই উপদ্রব। তারপর একদিন রাতে আবার একটা ঘটনা হয়। ওনার স্বামী ওনাকে বলে, আমার খুব খিদে পেয়েছে বুঝলে, আমাকে কিছু একটু দাও না। সে তখন বলে, আমি কি তোর চাকর নাকি, নিজেরটা নিজে করে খা, আমি কিছু দিতে পারবো না। কথাগুলি উনি যখন বলছিলেন, ওনার স্বামী তখন একটা ব্যাপার লক্ষ্য করেছিলেন। ওনার চোখ দুটো তখন টকটকে লাল, চুলগুলো এলোমেলো, উস্কো ফুস্কো। কথাগুলি যেন ও নিজের থেকে নয়, ওর জবানিতে যেন অন্য কেউ কথা বলছে। তো এরপরে তারা একজন তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক ওনাকে ঝাড়িয়ে দিলেন, তারপর একটা মাদুলি দিলেন। সেসব করার পর আর কোনো সমস্যা হতো না, সব আবার আগের মতোই স্বাভাবিক হয়ে গিয়েছিল। এতে করে এটাই বোঝা গিয়েছিল যে রোগ ভোগ, মাথা খারাপ সেসব কিছু নয়, হয়তো সেই জিনই ধরেছিল তাকে। তো যাই হোক, এই ঘটনার কিছুদিন পর ওনার এক বোনের সঙ্গে একটা ঘটনা ঘটল। সে তখন ক্লাস 5-এ পড়ে, দিদির বাড়িতে বেড়াতে এসেছিল। তো সে তো এদিককার অত কিছু জানতো না, ফলে দুপুরে বা রাতের বেলায় হয়তো ওই বাঁশঝাড়ের দিকে গিয়েছিল। সেখান থেকেই ওই জিনের বর ওর উপরে ভর করে। তারপর থেকে সেও ওই রকম অদ্ভুত আচরণ করতে লাগে। 4-5 জন বড় মানুষ মিলেও তাকে ধরে রাখতে পারে না। তবে এবার কেউ আর কিন্তু দেরি করেনি, সঙ্গে সঙ্গে ওকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে ছোটে। তান্ত্রিককে বলে, একবার এর সঙ্গে একবার ওর সঙ্গে এসব হচ্ছেটা কি, কিছু একটা করুন না আপনি, এর থেকে আমাদের চিরতরে মুক্তির ব্যবস্থা করুন। তারপর সেই তান্ত্রিক সেই জিনকে ডাকে, ডেকে জিজ্ঞেস করে, তোমার সমস্যা কি, কেন এরকম করছো তুমি?
আজ এর মধ্যে কাল ওর মধ্যে। তোমার কি কিছু চাই? যদি কোনো দরকার থাকে বা যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। জিন তখন ওই মেয়েটার মুখ থেকে উত্তর দিয়েছিল, আমি এদের বাড়ির সামনের ওই বাঁশ ঝাড়ে থাকি। এদের কাছে থাকতে আমার ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে ওদের মধ্যে চলে আসি। তান্ত্রিক বললেন, কিন্তু এদের তো অনেকের অনেক অসুবিধে হচ্ছে, তাই না? তো তুমি ওকে ছেড়ে দাও। তুমি তোমার মতো থাকো, ওরা ওদের মতো থাক। ভুলে যেও না যে তুমি একজন জিন আর ওরা মানুষ, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এসব অনেক কিছু বোঝানোর পর সে রাজি হলো। তারপর সে চলে গেল। তারপর সেই মেয়েটিকেও উনি ঝাড়ফুঁক করে দিলেন, তাকেও একটা মাদুলি দিলেন। এখন নাকি সেখানে আর এরকম কোনো সমস্যা হয় না। সেই জিন এখন সেখানে আছে কি নেই সেটাও আর বোঝা যায় না। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু অসাধারণ একটা ঘটনা। আসলে মানব জীবনটাই একটা অদ্ভুত রচনা। এখানে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, হাজার একটা সমস্যা থাকলেও দেব থেকে শুরু করে দানব, নাগ থেকে শুরু করে গন্ধর্ব, বারবার তারা এই মানব জীবন ধারণ করতে চায়, এই চরাচরে আসতে চায়। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে দামিনী পাল লিখেছে, ভয়ের থেকেও বাচ্চাটার জন্য খারাপ লাগলো বেশি। টিএন তিরুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, আজকের ঘটনাটা খুব সুন্দর লাগলো। গীতাদি লিখেছে, সোনা ভাইয়ের ঘটনা দারুণ, কণ্ঠস্বর অপূর্ব। স্পিরিচুয়াল থেকে লিখেছে, আজকের ঘটনাটা সত্যি অসাম। তুমি কিছু অজানা তথ্য দিলে যা জানতাম না, এই জন্য অলৌকিক শোনাটা আবশ্যক। মনীষা কাকিমা লিখেছেন, খুব ভালো লাগলো ঘটনাটা, তোমার বলার তুলনা নাই। এছাড়াও কমেন্ট করেছ কৃষ্ণা হালদার, মমতা মণ্ডল, অজন্তা হরে, মিঠুন পাল, মৌসুমী মুখার্জি, আবুল হোসেন, অর্কপ্রভ নস্কর, অমিতা জেঠিমা, সমীর, মায়াদি, পলি সেন, বিনয় মাইতি, চন্দন, মারিয়া বারই, সায়ন্তলী দোলই, রূপসী গাঙ্গুলি, আশিস কোলে সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।